আজ আপনাদের ইস্কনের চন্দ্রোদয় মন্দিরের ভেতরটা ঘুরিয়ে দেখাবো। এতটাই সুন্দর ও এতটাই বড়। আমরা তো সবসময় ইস্কনের বাইরেটাই ঘুরে দেখেছি, কিন্তু আজকে আপনাদের মন্দিরের ভেতরটা ঘুরিয়ে দেখাবো। মন্দিরে ঢুকতে গেলে কত টাকা দিয়ে টিকিট কাটতে হয় সেটিও জানাবো। আর এই সেই মন্দির যেটি আমাদের ভারতবর্ষের মধ্যে সবথেকে বড় ও উঁচু মন্দির বলে ধরা হয়েছে। কিনা হাজার হাজার ভক্ত একসঙ্গে আরতি দর্শন করতে পারবে। আর মন্দিরের বাইরে সেই বিদেশিনীদের এখানে হরিনাম সংকীর্তন ও তাদের যে নৃত্য এবং সন্ধ্যাকালীন মায়াপুর, কেমন রাতের মায়াপুর যে আলোয় আলোকিত হয়ে সেজে উঠেছে দোলযাত্রার জন্য, আজকে এই ভিডিওতে সব কিছুই ঘুরিয়ে দেখাবো। দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি ভালো আছো। তো ভিডিওটা শুরু করলাম। তো শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির। তো এই চন্দ্রোদয় মন্দির আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো, যেটা কিনা বহু বছর ধরে এই চলে আসছে এই মন্দির নির্মাণের কাজ। ও মন্দির এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, এখনও প্রচুর কাজ চলছে। তো আজকে আমরা সেই মন্দিরে ঢুকবো এবং মন্দিরে ঢুকতে কত টাকা দিয়ে আমাদের ঢুকতে হলো বা কত, আমরা 300 টাকার টিকিট কেটেছি এখানে। আমাদের 6 জন ছিল, তার 50 টাকা করে পার মাথা পিছু পড়লো টিকিট। একজনে 50 টাকা দিয়ে এখানে তুমি মন্দিরের ভেতরে ঢুকতে পারবে। এবং নতুন মন্দিরে ঢোকার যে সময়সূচিটা, সেটাও না হয় আমি দিয়ে দিলাম, এখানে দেখে নিন। তাও আমি একবার বলে দিচ্ছি, সকাল 10টা থেকে 12টা পর্যন্ত তুমি ঢুকতে পারবে। তারপরে বিকেল 4টে থেকে আবার 5টে পর্যন্ত এখানে ঢোকানো হয় মন্দিরে 50 টাকা লেখা দিয়ে। তো এটা মন্দিরের ভেতরে আমরা ঢুকছি। তো হ্যাঁ, এলে একটু সাবধানে থাকবেন বাচ্চারা থাকলে, কারণ চারিদিকে প্রচুর লোহা বা পাথর পড়ে আছে এবং চারিদিকে কারেন্টের লাইন ছড়ানো আছে। তো একটু সাবধানের সঙ্গে ঘোরাফেরা করবেন, মন্দির ঘুরবেন। আর এই সেই মন্দির যেখানে হাজার হাজার ভক্ত একসঙ্গে দাঁড়িয়ে আরতি দর্শন করতে পারবেন। আর এই সেই চূড়া যেটা আমরা বহু দূর থেকে দেখতে পাই। আর মন্দিরের যে মেন চূড়াটা, নীল যে চূড়াটা আমরা বাইরে থেকে দেখি, সেটা এখনও নেট দিয়ে ঘিরা আছে, কাজ চলছে। আর মন্দিরটির 4টি তলা আছে, 4টি তলা বিশিষ্ট এই মন্দির, যেখানে প্রচুর ভক্ত দাঁড়িয়ে একসঙ্গে আরতি দর্শন করতে পারবেন। আর মন্দিরের এ সাইডটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এ সাইডেও প্রায় লাইটের কাজ এবং পুরো পাথরের কাজ কমপ্লিট হয়ে গেছে। আর মন্দিরের এই দিকটা হয়তো পঞ্চতত্ত্বদের রাখা হবে, কারণ যদিও সঠিক আমি জানি না, কিন্তু এ সাইডে যদি রাধাকৃষ্ণ অষ্টসখীকে রাখা হয়, তাহলে ওপার সাইডে পঞ্চতত্ত্বকে রাখা হবে। আর এটাই হচ্ছে মনে হয় সেই মূল মন্দির, যেখানে রাধাকৃষ্ণ এবং সহ অষ্টসখী বসবেন এখানে, তারই বেদি এখানে করা হয়েছে। আর এখানে প্রচুর লোহার স্ট্রাকচার বানানো আছে। তো হ্যাঁ, এখানে আমরা এর আগের বারে যে এসেছিলাম প্রায় বছরখানিক আগে, তখনও ঢুকেছিলাম এই নতুন মন্দিরে। তখন এখানে নতুন বিগ্রহ তৈরির কাজ চলছিল, কারণ পুরনো মন্দিরের ঠাকুর কিন্তু এই নতুন মন্দিরে আসবে না যতদূর সম্ভব। এখানে তার জন্য নতুন ঠাকুরই বানানো হচ্ছে। আর বাইরেটা দেখুন, এতটা সুন্দর লাগছে এই মন্দিরের ওপর থেকে। আর এখানে প্রত্যেক দিন শয়ে শয়ে মানুষ কাজ করছে, যাতে মন্দিরটিকে তাড়াতাড়ি কমপ্লিট করে ছাড়া যায়। আর এই মন্দির থেকে কি সুন্দর দেখা যাচ্ছে দেখুন, ওই যে পদ্ম মন্দির, যেটি প্রভু শিলপাদের পুষ্প সমাধি। আর মন্দিরের চারিপাশটা দেখুন, এই ওপর থেকে অসাধারণ লাগছে। আর এখানে প্রচুর পাথরের কাজ চলছে, পাথর কাটা চলছে, ডিজাইন চলছে। আর মন্দিরের দুই দিকে যে 2টি মূর্তি রাখা আছে, ওটা হচ্ছে জয় আর বিজয়ের। এর আগে যখন এসেছিলাম গতবারে, তখন মূর্তিগুলো খোলা ছিল, কিন্তু এখন পেপার দিয়ে ঢাকিয়ে রাখা হয়েছে, হয়তো নোংরা হয়ে যাবে বলে। কিন্তু এখন মন্দিরের এই দিকটা একটু ঘুরিয়ে দেখাবো, কারণ প্রচুর কাজ চলছে। চারিদিকে লাইন, কারেন্টের লাইন ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে। মন্দিরটি এখন যতটা সুন্দর লাগছে, যখন কমপ্লিট হবে না, পুরোপুরি মন্দিরটি তৈরি হয়ে যাওয়ার পর অসাধারণ লাগবে, সেটুকুই বোঝা যাচ্ছে। এখানে একটা জিনিস দেখলাম, যে পুরো মন্দিরটা আমরা দেখছি না, সেই মন্দিরটি এখানে একটি লোহা স্ট্রাকচারের মধ্যে তুলে ধরা হয়েছে। তারই মধ্যে গ্রহ, নক্ষত্র, রাশি, সূর্য, চন্দ্র সমস্ত কিছু দিয়ে এই স্ট্রাকচারটি বানানো আছে। এই স্ট্রাকচারটি দেখেই হয়তো মন্দিরটি নির্মাণ হচ্ছে। এটা দেখে একটা জিনিসই মাথায় আসছে, বিজ্ঞান যতই উন্নত হোক না কেন, গ্রহ, নক্ষত্র ও রাশি আমাদের জীবনে একটি বড় ভূমিকা পালন করে। যারা এগুলো না মানে, তাদের ব্যাপারটা আলাদা। তো যাই হোক, তো আমরা মন্দিরের ভেতরটা ঘুরে বাইরে চলে আসি, কারণ মন্দিরের ভেতরে বেশিক্ষণ থাকতে দেয়নি। আর আমরা বাইরে এখানে এসে কয়েকটা ছবিও তুলে নিলাম। আর মন্দির থেকে বেরিয়েই সত্যি একটি অসাধারণ দৃশ্য দেখলাম, কারণ এনাদের যে সেই হরিনাম সংকীর্তন বা তার তালে তালে যে এনাদের নৃত্য, সত্যিই অসাধারণ। যে কারোরই ইচ্ছে হবে এখানে যে হরিবোল বলে দুহাত তুলে এনাদের সঙ্গে নাচি। সত্যি অসাধারণ নৃত্য এনাদের। তো সত্যি অসাধারণ লাগছিল। তো বেশিক্ষণ দাঁড়াবো না, আমরা যাচ্ছি সন্ধ্যা আরতি দেখার জন্য। আর লাইনটা পড়েছে দেখুন। তো আমরা এখন ফোন ও জুতো রেখে আমরা মন্দিরের ভেতরে ঢুকবো।
আর এখানে সন্ধ্যা আরতি 6টা থেকে শুরু হয়ে যায়। মেন যে সন্ধ্যা আরতিটা 5টা থেকে প্রস্তুতি পর্ব চলে, আর দুপুরে ভোগ আরতি হয় 12টার সময়, 1টার সময়, তারপরে মন্দির বন্ধ হয়ে যায়। তো যাই হোক, আমরা সন্ধ্যা আরতি দেখে বেরিয়ে এসেছি। এখানে এই যে কাউন্টার, এখানে মোবাইল ও জুতো রাখা হয়, আর মোবাইল রাখতে 3 টাকা করে নেয়, জুতো রাখার জন্য কোনো পয়সা লাগে না। তো যাই হোক, আমরা মায়াপুর থেকে এবার বেরিয়ে যাব, কারণ আমাদের আবার বাড়ি ফিরতে হবে। জানি না আবার কবে মায়াপুর আসতে পারবো। নিশ্চয়ই রাধারানী চাইলে আবারও আসবো। মাত্র 3বার এলাম, কিন্তু তাও মনে হয় যেন বারবারই আসি, প্রত্যেক বছর আসি। আর সত্যি মায়াপুরটা রাতে এতটা সুন্দর লাগছে, আর সেই পদ্ম মন্দিরকে এত সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে, আর এখানে সেই হরিনাম সংকীর্তন চলছে, মানে সত্যি অসাধারণ লাগছিল। আর এখানে এসে একজনের সঙ্গে দেখা হয়ে যায়, অনেকেই চেনেন হয়তো, মন্দিরা বৈশাখী বলে। ওনারা সোশ্যাল মিডিয়াতে, ইউটিউব, ফেসবুকে খুবই ফেমাস, সবাই ওনার ভিডিও দেখে। তো যাই হোক, ওনাদের দেখাতে পারলাম না, কারণ ফোনটা তখন কাছে ছিল না। আমরা সন্ধ্যা আরতি দেখে সবে বেরিয়েছিলাম। আর ইচ্ছে ছিল মায়াপুর যখন এসছি রানাদার বিরিয়ানির দোকানটা একবার ঘুরে দেখার, কিন্তু যাই হোক সময়ের অভাবে আর যেতেও পারলাম না। তো পরের বার এলে নিশ্চয়ই চেষ্টা করবো রানাদার বিরিয়ানির দোকানটা ঘুরে দেখার। আর রাত্রিকালীন মায়াপুর এতটাই সুন্দর লাগছে, চারিদিকে আলোয় আলোকিত হয়ে সেজে উঠেছে। আর আমরা পৌঁছে গেছি নবদ্বীপ ধাম। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ।